কিছু থাপ্পড়ে সত্যি শব্দ হয় না, কিন্তু আজীবন বুকে বাজে। বৃদ্ধাশ্রমের সামনে যখন গাড়িটা এসে থামলো, খোকা বলল, মা আমার হাতটা ধরে ভিতরে চলো। আমি একটু হেসে বললাম, অনেকটা পথ তো একাই হাঁটতে হবে রে বাবু। থাক না, একা হাঁটার অভ্যাসটা এখন থেকেই রপ্ত করি। এই বলে আমি গেটের ভিতরের দিকে এগিয়ে গেলাম। তারপর খোকা মাথা নিচু করে চলে গেল অফিসের দিকে। সব ফর্মালিটি পূরণ করার পর মার কাছে গিয়ে বলল, মা আমি আসছি, তুমি সাবধানে থাকো। প্রত্যেক উইকেন্ডে আমি আসবো তোমার সাথে দেখা করতে। আমি মৃদু হেসে বললাম, না খোকা, অত কষ্ট করিস না তুই, বরং ওই দিনগুলো বৌমাকে নিয়ে ওর মায়ের কাছে যাস, বৌমা খুশি হবে। আয় এবার তুই সাবধানে যাস। এরপর কেটে গেছে প্রায় 2 বছর। আগে খোকা মাসে 2-1 বার আসতো, কিন্তু এখন সেটা কমে বছরে 2-1 বারে দাঁড়িয়েছে। কি করবে সে, মায়ের দাম যে একটা সময় পর খুব কমে যায় সন্তানের কাছে। খোকাও তাই, সেই একই পথের পথিক হয়েছে। আজ বৃদ্ধাশ্রমে একজন অতিথি এসেছে। ছেলে এসে নামিয়ে দিয়ে গেল। আমি এক মনে বসে আসন সেলাই করছিলাম। আরেক সহযাত্রী নীরার কথায় অল্প হাসলাম। মুখ না তুলে সুতো মনোনিবেশ জারি রেখে বললাম, অতিথি বলো না নীরা, বলো নিজের বাড়িতে আসলেন। আমরা তো এতদিন পরের বাড়িতেই ছিলাম, তাই তো শেষ বয়সে বাসা পরিবর্তন করতে হয়। যাক বাবা, নতুন একজন সহযাত্রী পেলাম। তা সে মহিলা না পুরুষ বন্ধু এলো গো? নীরা বললেন, মহিলা। কি যেন নাম ভদ্র মহিলার? ও হ্যাঁ, মনে পড়েছে, কণিকা। নামটা শুনে একটু চমকে গেলাম। ভাবলাম এক নাম তো পৃথিবীতে আরো অনেকে আছে। আমার ভাবনা ভুল। এর কিছুক্ষণ পর নতুন সদস্যের আগমন ঘটল। সবাই তাকে অভ্যর্থনা জানালেন, কিন্তু আমি থমকে গেলাম। এ কি দেখছি আমি? এ তো আমার ছেলের শাশুড়ি, কণিকা বানু। একসময় এনার মন্ত্রণাতেই তার বাড়ির সব কিছু পাল্টে গেছিল। বৌমা প্রথম সব মানিয়ে নিলেও একমাত্র মা কণিকা বানুর পরামর্শেই দিন দিন পাল্টে যেতে লাগলো। কণিকা বানুর কুমন্ত্রণাতেই আজ আমার নিজের ছেলে আর বৌমা আমার নিজের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমাকে নির্বাসনে দিয়েছে। একটু এগিয়ে গিয়ে বললাম, কি ব্যাপার বিয়ান, আপনি এখানে? আমি না হয় ছেলেকে উপযুক্ত শিক্ষা দিতে পারিনি, কিন্তু আপনার জায়গা তো এখানে হওয়ার কথা নয়। কেঁদে ফেললেন কণিকা বানু। বললেন, বিয়ান, আমার ছেলে বিয়ে করেছে, বৌমা আমাকে 2 চোখে দেখতে পারে না। ওদের সংসারে আমি নাকি এখন বাড়তি, তাই আজ এখানে দিয়ে গেছে। আমায় ক্ষমা করে দিবেন আপনি, আজ আমার জন্যই আপনি এখানে। আল্লাহ সব হিসাব ঠিক কষে রাখেন, আমাদের শুধু একটু ঢানা ঝাপটাতে দেন। এই বলে তিনি আমাকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে ফেললেন। খোকার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলো বৃদ্ধাশ্রমের 1 নম্বর। খোকা ফোনটা রিসিভ করতে বললাম, খোকা কেমন আছিস রে? অনেকদিন আসিস না, তাই ফোনটা করলাম। মা তোমার শরীর ঠিক আছে? ওই ব্যস্ত থাকি তাই যাওয়া হচ্ছে না। ও শুন না খোকা, বৌমাকে একটু ফোনটা দে তো, একটু কথা বলবো। আচ্ছা ধরো, দিচ্ছি। কি গো শুনছো? মা কথা বলবে, এসো তো এদিকে। রান্নাঘর থেকে আওয়াজ এলো, আসছি। তাড়াতাড়ি এসে ফোনটা নিয়ে বলল, কে গো মা? হ্যাঁ আমার মা। মুখটা বেজার করে, ওহ দূর, আমি ভাবলাম আমার মা। কি করতে আবার আমার সাথে কথা বলবেন উনি? যত সব। কথা বলো না, দেখো না কি বলতে চান। হ্যাঁ মা বলুন। আমি ফোনের ওপাশের কথাবার্তা এতক্ষণ সব শুনছিলাম। মৃদু হেসে বললাম, বৌমা, নিজের মা নই বলে কি কথাও বলতে নেই? না ঠিক তা নয় মা, আসলে কাজ করছিলাম তো। হ্যাঁ বৌমা, বুঝতে পেরেছি। শোনো বৌমা, তুমি তো কোনোদিন এলে না আমার নতুন জায়গায়। এসো কাল একবার আমার নতুন বান্ধবীর সাথে আলাপ করতে, কেমন? উনি তোমার সাথে দেখা করতে চান একবার। আমার সাথে সে আবার কি? না মা, আমার সময় হবে না। এসো বৌমা, তিনি খুব খুশি হবেন তোমায় দেখে। আরে আমার নতুন বান্ধবীর সাথে যে তোমার রক্তের সম্পর্ক গো, না এসে পারবেই না। আমার নতুন বান্ধবী তোমার মা যে আজ আমার এখানে এসেছেন পাকাপাকিভাবে আমাদের সাথে থাকতে। তোমার দাদার সংসারে নাকি তার জায়গা হচ্ছিল না, তাই এখানে রেখে গেছে আজ। আমার ব্যথায় তিনি আজ সমব্যথী গো। আমার দোষর যে তিনি আজ। তোমাদের সংসারে আমাদের বুড়িগুলো বড্ড বেশি ভারী হয়ে যায় গো, তাই তো আমাদের জায়গা হয় না। আশীর্বাদ করি মা, তোমরা যেন তোমাদের বাড়িতেই আজীবন বাস করতে পারো। আজ রাখি বৌমা, অনেক কথা বলে ফেললাম। কাল এসো কিন্তু অবশ্যই, আমরা অপেক্ষায় থাকবো। এই বলে ফোনটা কেটে দিলাম। খুব জোরে একটা থাপ্পড় যেন এসে পড়লো বৌমার পায়েলের গালে। কিছু থাপ্পড়ের শব্দ আর দাগ কোনোটাই থাকে না, কিন্তু আজীবন তার রেশটাকে বহন করতে হয়। সত্যি।